ওকে, স্টার্ট লার্নিং ইংলিশ। কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি? এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখেন। আই এম গোয়িং টু টক অ্যাবাউট ফ্রম বেসিক লেভেল। হিয়ার ইউ ক্যান সি দিস ইজ আওয়ার ওরিয়েন্টেশন ক্লাস। ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এই ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আই মিন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো পড়াশোনা থেকে শুরু করে বিদেশ যাওয়া, ভালো একটি চাকরি পাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে ভালো একটি জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এই ভাষা আপনাকে শিখতে হবে। এবং বর্তমানে এই গ্লোবালাইজেশন এর যুগে আপনি যদি ইংরেজিতে লিখতে ও কথা বলতে পারদর্শী হন, আহ তাহলে পারদর্শী না হন, তাহলে আপনার ক্যারিয়ারের প্রতিটি জায়গায় বাধার সম্মুখীন হতে হবে। তো এই জন্য আমরা প্রত্যেকে ইংরেজি শিখতে চাই, কিন্তু আমরা কখন বুঝতে পারি না যে কিভাবে শিখবো, কোন জায়গা থেকে শুরু করব। অর্থাৎ সঠিক লক্ষ্য যদি আপনি নির্ধারণ না করতে পারেন যে কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি দ্রুত ইংলিশে পারদর্শী হতে পারবেন। আর এই বিষয়গুলো যদি ভালো ধারণা না থাকে, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে শিখে যেতে হবে, কিন্তু ইংরেজিতে ভালো করতে পারবেন না। তো যারা আমার ফার্স্ট ফ্রি ক্লাসে ছিলেন, আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদেরকে বলছিলাম যে আহ 7টা পয়েন্টস অর্থাৎ 7টা টপিকস এর উপর যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট বা ভালো ধারণা থাকে, আপনি দ্রুত এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এই 7টি পয়েন্টস কি ছিল? ফর ডেভেলপিং দিস ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট অফ অল ইউ নিড আ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট সেন্টেন্স। প্রথমত আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। পয়েন্ট নাম্বার ওয়ান, রেকর্ডেড ক্লাস দিলে এগুলো আপনারা আবার নোট করবেন, আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন, ক্লাস টাইমেও নোট করতে পারেন। সো পয়েন্ট নাম্বার ওয়ান, সেন্টেন্স। এই সেন্টেন্স দুই ভাবে হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, একটা হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এই অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এগুলো আপনারা জানেন: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ এন্ড এক্সক্লামেটরি। এবং গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই যে 8 প্রকার সেন্টেন্সের কথা বলছি, এটা আমাদের জানতে হবে কেন? আপনি ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করেন, সেগুলো এই 8 প্রকারের একটা না একটা হবে। তো এদের সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকে, তাহলে বেনিফিটসটা কি? সেটা হচ্ছে, আমরা অনেকে ইংলিশে প্যাসেজ পড়ি, রিড আউট করি, সেন্টেন্স পড়ি, অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না, সেন্টেন্স তৈরি করতে পারি না। তো মানে সেন্টেন্স আমরা পড়তে পারি, বাট অ্যাকচুয়াল থট কি, মিনিংটা কি, কমপ্লিট যে অর্থটা, এইটা আমরা কিন্তু অনেক সময় বুঝি না। সেটা বোঝা যায় যদি এই সেন্টেন্স আইডেন্টিফাই করা যায় সেই সেন্স থেকে। সেটা আমি দেখাবো আপনাদের প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে হচ্ছে, সেগুলো আমি দেখাবো। এই সেন্টেন্সের পরে যেটা জানতে হয় সেটা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্টস মানে হচ্ছে উপকরণ, অর্থাৎ এলিমেন্টস। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে মূলত কি থাকে, কোন এলিমেন্টস বা উপকরণ গুলো থাকে, এটা আপনাদেরকে জানতে হবে। অর্থাৎ সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্টটা কি, হ্যাঁ, অ্যাডভার্বিয়ালটা কি, কমপ্লিমেন্ট জিনিসটা কি, অ্যাপোজিটিভ কি, এগুলোকে সেন্টেন্স কম্পোনেন্ট বলে, একটা সেন্টেন্সের ভিতরে থাকে। এরপর আসি পার্ট অফ স্পিচ, পয়েন্ট নাম্বার 3। টোটাল 7টি পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনি ইংলিশে ভালো করতে পারবেন। 1 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্টস, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্ট অফ স্পিচ। এটা সম্পর্কে আমাদের জানতে হবে, পার্টস অফ স্পিচ। এটা কি? একটা সেন্টেন্স বা বাক্য যখন আমরা তৈরি করি, ওই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এবং ওই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ওই নামগুলো কোথা থেকে আসে? 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, হোয়াটএভার। অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করেন, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো, অর্থাৎ যে ওয়ার্ড গুলো থাকে, সেই ওয়ার্ড গুলোর একটা নাম আছে। সেই নামটা হয় নাউন, না হয় প্রোনাউন, না হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব, না হয় প্রেপোজিশন। প্রত্যেকটা ওয়ার্ডের একটা না একটা নাম এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসবে।
আর এইটা কি, পার্ট অফ স্পিচ মূলত কি করে, একটা বাক্যের একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে, ওয়ার্ডের কানেকশনটা ভালোভাবে বোঝা যায়, বাক্যের মিনিংটা ভালোভাবে বোঝা যায়। ইভেন ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে হলেও এই পার্টস অফ স্পিচ ধরে ধরে ভোকাবুলারি পড়তে হয়। তাহলে যারা ভোকাবুলারিতে দুর্বল তারা দ্রুত সেটা ডেভেলপ করতে পারে। আমি এগুলো সবই দেখাবো। এরপর হচ্ছে ভার্ব, অর্থাৎ এই 8 প্রকার পার্ট অফ স্পিচ এর ভিতরের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ইজ আ ওয়ার্ড that denotes being, having or doing something. ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এই ধরনের একটা মিনিং দেয় বা এগুলো বোঝায়। অর্থাৎ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমাদের 1 নম্বর পয়েন্ট বলছি আমি সেন্টেন্স, বোঝেন। 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট। 3 নম্বর পয়েন্ট বলছি পার্ট অফ স্পিচ। আর 4 নম্বর পয়েন্ট এই পার্ট অফ স্পিচেরই একটা পার্ট ভার্ব, সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লেসন। সেই ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স জানতে হবে, কারণ ইংলিশ যারাই শেখে আপনারা জানেন টেন্স শেখে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য এই টেন্স সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। এবং পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাকে জানতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব এটা কেন জানতে হয়, আপনাদেরকে এটা কয়েকটা ক্লাসে আমি বলছি যে আমরা যখন ইংলিশে কথা বলি, কমিউনিকেট করি, আমরা একজনের সাথে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা টেন্সের পরিবর্তনের মাধ্যমে হয়। এখন এই টেন্স মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার বা সময়ের পরিবর্তন হয়। কিন্তু শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা থট প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। তাহলে যে কোনো কথা ইনস্ট্যান্টলি ইংলিশে প্রকাশ করা যায়। এরপরে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। প্যাসিভ ভয়েস সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট যদি থাকে তাহলে ল্যাঙ্গুয়েজটা আরো সহজ হয়ে যায়। কারণ রিটেন ইংলিশে প্রচুর প্যাসিভের ব্যবহার হয়, অর্থাৎ এই যে টেন্স, মডাল, সেমি মডাল, এদের একটা রিভার্স স্ট্রাকচার আছে। যখন বাক্যে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে তখন সেটা প্যাসিভ। এবার আসেন, তো একটু এই জায়গাটায় ফোকাস করবেন, মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এখানে বলছে হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিভাবে আমরা ইংরেজি ভাষা শেখা শুরু করতে পারি। এই স্ট্রাকচারটা আমি আপনাদের কয়েকটা ফ্রি ক্লাসে বলছিলাম, খুবই ভালোভাবে বোঝেন যারা একদমই দুর্বল। যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হলে আমাদের প্রথমত একটা সাবজেক্ট প্রয়োজন। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকে। নাউন প্রোনাউন কি, পার্ট অফ স্পিচ। ওই যে বললাম না, আমরা সেন্টেন্স তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন। এই শব্দগুলোতে, এই যে শব্দগুলো, এগুলোর ভিতর একদম ফার্স্টে যেটা থাকে সাবজেক্টের স্থানে, সেখানে নাউন অথবা প্রোনাউন বসে। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, ভার্ব, সাবজেক্টের পরে আমাদের থাকে ভার্ব, যেটা অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। দেন এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, আমরা এখানে বলবো এক্সটেনশন। এই জায়গাটাতে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। অবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার বা যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কি বললাম, কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকেই মূলত অবজেক্ট বলা হয়। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, এর বাংলা অর্থ হচ্ছে পরিপূরক।
এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু আছে, একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালসটা কি? কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড ওয়াই দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়ালস বলে। আই ইট রাইস, আমি ভাত খাই। বোঝেন, আমি ভাত খাই, এই যে একটা বাক্য, বাক্যটা কিভাবে হচ্ছে, একটা বাক্য কিভাবে ইংলিশে তৈরি হয়। এবং আমরা জানি যে আওয়ার মাদার টাং ইজ বাংলা, মাতৃভাষা আমাদের কি বাংলা। তো এই বাংলার সাথে ইংলিশ বাক্য যদি আমরা কম্পেয়ার করি তাহলে পরিবর্তনটা কোথায়? দেখেন, বাংলা বাক্যে ভার্ব কিন্তু লাস্টে থাকে, ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে এই বিষয়টা সবসময় ব্রেনে রেখে সেন্টেন্স তৈরি করতে হয়। অর্থাৎ আই ইট রাইস, আই মানে আমি, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। বাংলায় এটা কি বলছি, আমি ভাত খাই। অর্থাৎ বাংলায় আগে আমি, তারপরে ভাত, তারপরে ওই ইটটা আসতেছে, কিন্তু খাওয়াটা আসতেছে। বাট ইংলিশে ওই খাওয়াটা সাবজেক্টের পরে। তো সাবজেক্টটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সাবজেক্ট হতে পারে আমি বা তুমি বা আমরা বা তারা বা সে, রহিম, করিম। অর্থাৎ সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। আর সাবজেক্টের পর যদি আপনি ভার্ব ইউজ করতে পারেন তাহলে এক্সটেনশনের যে জায়গাটা সেটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আই ইট, আমি খাই। কি খান? এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি ইউজ করেন। উই প্লে, আমরা খেলি। কি খেলি? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, হোয়াট এভার, জাস্ট পুট হিয়ার। ইউ ডু, তুমি করো। কি করো? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। সি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দি গো টু স্কুল, তারা স্কুলে যায়। অর্থাৎ কেউ কোন একটা কাজ করে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্ম, দেন কি অবজেক্ট বা এক্সটেনশন। সো এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে। দেখেন, আমি কি খাই? ভাত খাই, ভাতটা অবজেক্ট। কি চালায়? গাড়ি চালায়। কি করে? কাজ করে। কি খেলে? ফুটবল খেলে। কি আঁকে? ছবি আঁকে। কিন্তু এই দে গো, গো কে প্রশ্ন করেন তো কি যায়, কাকে যায়? কোনো উত্তর পাওয়া যায় না। উত্তরটা হবে কোথায় দিয়ে, প্রশ্নটা কোথায় দেবে, যে তারা কোথায় যায়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। সেই যে টু স্কুল না, ওটা কিন্তু কোনো অবজেক্ট না, ওটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবং এটাকে বলা হয় কি, অ্যাডভার্ব অফ প্লেস। এই যে টু স্কুল যেটা আপনারা এখানে দেখছেন, এটা মূলত আমাদের একটা অ্যাডভার্ব। এবং এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস। বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আর কমপ্লিমেন্টটা কি জানেন? পরিপূরক। এমন কোন সেন্টেন্স যদি থাকে, এই দেখেন, হি ইজ আ ফার্মার, যে লোকটা হি, সেই লোকটাই ফার্মার। অর্থাৎ যে ফার্মার সেই হি। এরকম যদি কোনো বাক্য থাকে, অর্থাৎ আই এম আ টিচার, দে আর স্টুডেন্টস, এই যে কথাগুলো বলছি না, যারা দে তারা স্টুডেন্ট, যে আই সেই টিচার, এইগুলোকে মূলত বলা হয় আপনার ওই কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। অর্থাৎ বি ভার্ব গুলো, অ্যাম, ইজ, আর, অজ, আর, এই বি ভার্ব গুলো যদি মেইন ভার্ব হিসাবে বসে কখনো, তাকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কি বললাম বলেন তো? বি ভার্ব গুলো যদি কখনো কোনো সেন্টেন্স বা বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, অর্থাৎ যে সাবজেক্টের স্থানে থাকে, অবজেক্টেও একই ব্যক্তি বা বস্তু থাকে। আর এই অ্যাডভার্বিয়ালটা কি? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। এবং এদের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার থেকে সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি। আই ক্যান সে, বলতে পারি বা বলা যেতে পারে। কিসের কথা বলছি বলেন তো? রাইটিং, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর যে স্কিল, সেটাকে ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি হচ্ছে এটা। কোনটা? যেমন মনে করেন, এই যে বাক্যগুলো আমি এখানে লিখছি, আমরা কিন্তু এরকম ভাবেই বাক্য তৈরি করতে অভ্যস্ত, বা স্পোকেন যখন প্র্যাকটিস করি এইভাবেই করি। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, হি ড্রাইভস এ কার, হি ডাজন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে প্র্যাকটিস করি। কিন্তু এই বাক্যগুলোকে আরো বড় করা যায়, এই বাক্যগুলোর ভিতর আরো বেশি ইনফরমেশন দেওয়া যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে।
যেমন আমি ভাত খাই, আপনি ভাতটা কিভাবে খান, ভাত খাওয়ার ধরনটা কি, ম্যানারটা কি, বিহেভিয়ারটা কেমন, ভাত খাওয়ার টাইমে আপনি যে ভাত খান, তো ওই ভাত খাওয়ার টাইমে আপনি কেমন আচরণ করেন, সেটা আমি যদি বলি যে ইট রাইস ভেরি স্লোলি, এর মানে কি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, কারণ খাওয়ার সময় আমি খুব বেশি তাড়াহুড়া করি না। আই রাইস ভেরি স্লোলি, আপনি যে ধীরে সুস্থে ভাত খান ভালো কথা। আপনি কোথায় ভাত খান, ওয়ার ডু ইউ ইট রাইস, আমার রুমে বসে ভাত খাই, অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে স্লোলি ভাত খাই। আপনি যে আপনার রুমে বসে ভাত খান ভালো কথা। আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস, আমি দিনে 3 বার ভাত খাই, আমি বললাম যে 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। আপনি যে দিনে 3 বার ভাত খান স্লোলি রুমে বসে, আপনি কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই, টু গেট 2 + V অন, এটাকে ইনফিনিটিভ বলে, অথবা ফর বলতে পারেন, ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। এত ইনফরমেশন একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু দেওয়া সম্ভব না এই অ্যাডভার্বিয়ালের ব্যবহার না জানলে। আমরা প্রত্যেকে ওই রাইস পর্যন্তই লিখি এবং অতটুকু বাক্য তৈরি করতে অভ্যস্ত, কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা অনেক বড় করতে পারি, অনেক লং করতে পারি, একটা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে পারি। ইজ এ ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস, 3 times a day, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ রিজন। বাক্যটা কতটুকু ছিল, রাইস পর্যন্ত, সেইখান থেকে বড় করছি কিভাবে, ওই যে ইট যেটা, অর্থাৎ ওই ভার্বকে ওই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, আমরা সারা জীবন একটা বাক্য এতটুকু করে রাখতে অভ্যস্ত, বড় করতে পারি না, লং করতে পারি না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো উই প্লে ফুটবল। এবার আপনি বলেন, হাউ ডু ইউ প্লে ফুটবল, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, অর্থাৎ খেলার মাঠে আমরা খারাপ বিহেভিয়ার করি না, ফাউল করি না, মারামারি করি না। কোথায় ফুটবল খেলেন, হোয়ার ডু প্লে ফুটবল, অন দ্য ফিল্ড, বা যে কোনো একটা জায়গার নাম আপনি এখানে বলতে পারেন। আপনি কখন ফুটবল খেলেন, ইন দ্য আফটারনুন। তো আপনি যে বিকাল বেলায় মাঠে ফুটবল খেলেন খুবই ভদ্রতার সহিত, আপনি কেন ফুটবল খেলেন, কেন ফুটবল খেলেন, ওয়াই ডু ইউ প্লে ফুটবল, খেলার পিছনে আপনার রিজনটা কি বা কারণটা কি, ইউ ক্যান সে টু ডু আর ফর ডুইং, দুটোই সেম মিনিং দেয়। ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম করার জন্য, টু ডু আর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, কিসের জন্য, শারীরিক ব্যায়াম করার জন্য। ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো, তুমি কখন কাজ করো, তো একটা টাইমের মেনশন করেন, তুমি কোথায় কাজ করো, একটা প্লেসের মেনশন করেন, তুমি কেন কিভাবে কাজ করো। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্স কে বড় করা যায়, লং করা যায়। এই ভেরি পলাইটলিটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ time, এরপর টু ডু or for doing physical exercise, adverb of reason. সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায় কিভাবে, কেয়ারফুলি, কোথায়, অন দ্য রোড, অন দ্য বিজি রোড, হ্যাঁ, হোয়েন, কখন, ইন দ্য ইভিনিং, কেন, হোয়াই, টু আর্ন মানি অর ফর আর্নিং মানি, কি বললাম, সে গাড়ি চালায় সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় টাকা উপার্জন করার জন্য। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য রোড ইন দ্য ইভিনিং to earn money. So in this way, you can make so many long sentences by using adverbial phrase or asking the question to the verb with how, where, when, and why. That you will get your actual answer. সো এই হচ্ছে সেন্টেন্স কে বড় করার বা লং করার নিয়ম। কি বললাম, একটা সেন্টেন্স কিভাবে বড় হয়, কিভাবে লং হয়, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, সেটা কিভাবে বলছি, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে, অর্থাৎ কোনো বাক্যের ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, হাউ, হোয়ার, ওয়েন, হয়, এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করলে হাউ, হোয়ার, ওয়েন, হয়, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করলে যে কোনো সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকবে, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসবে। তো এই গেল আমাদের রাইটিং এর একটা পার্ট যেটা নিয়ে আমি কথা বলছিলাম।
সো এইভাবেই ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটাকে ডেভেলপ করতে হয়। এবার আসি স্পোকেন ইংলিশ বা স্পিকিং নিয়ে। আপনারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের অনেকেরই একটা শখ বা একটা হবি যে আমি ইংলিশে একটু কথা বলবো বা কথা বলা শিখবো, আমি স্পিকিং শিখতে চাই। এইটা আমরা পারি না কেন? এইখানে মূলত আমাদের কোন জায়গাটাতে প্রবলেম ফেস হয়, যেমন এই যে একটা স্ট্রাকচার আমি এখানে লিখছি বা কয়েকটা সেন্টেন্স লিখছি, এগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, দেন অবজেক্ট আছে। যে আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়, হি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, হি স্পিক্স ইংলিশ, ইংরেজি বলে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, সেরকম বোঝাচ্ছে। কিন্তু কথাটা একটু বোঝার চেষ্টা করেন, কথাটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে সাবজেক্টের পর্বে ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো আছে। কিন্তু আমি যদি এই জায়গাটাকে এইভাবে বলি যে আপনি যখন ইংলিশে একজনের সাথে কমিউনিকেশন করবেন বা কনভারসেশন করবেন, আপনার কথাকে একটা স্টেবল পজিশন, একটা স্টেবল টাইমের উপর দাঁড় করে রাখতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম, টেন্স আর থট। আপনাকে পরিবর্তন করতে হবে সময়ের, এই পরিবর্তনটা না করতে পারলে হবে না। প্র্যাকটিক্যালি কমিউনিকেশনে আপনি ডেভেলপ করতে পারবেন না। যেমন আমি একটা, যারা প্রথম এক দুইটা ক্লাস করছিলেন আপনাদের মনে থাকার কথা, আমি একটা সিম্পল কনভারসেশন আপনাদেরকে দেখিয়েছিলাম এই এই জায়গাটাতে, আপনাদের এখানে দেওয়াও আছে দেখেন। যেমন মনে করেন আমি যদি এরকম একটা বাক্য বলি, এ এবং বি এই দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এ এবং বি দুইজন বন্ধু এক জায়গায় থাকে। তো এ বি কে বলছে, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি কি রাতে ভাত খেয়েছো? এখন বি উত্তর দিচ্ছে, আই হ্যাভ নট ইটেন রাইস, আর ইউ ইটিং রাইস নাও, আমি ভাত খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? আমি ভাত খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আর ইউ ইটিং রাইস নাও। এ বলছে, আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও, আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। তাহলে এই যে ইটেন, ইটিং, এট, উইল নট ইট, এই যে আমি এখানে প্রত্যেকটা বাক্যে একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট মানে খাওয়া। কিন্তু এই খাওয়া কথাটা কিন্তু আমার বিভিন্ন ফর্মে চেঞ্জ করা লাগছে। আমার কোথাও লেখা লাগছে ইটেন, কোথাও লেখা লাগছে ইটিং, কোথাও লেখা যাচ্ছে অ্যাট, কোথাও লেখা যাচ্ছে উইল নট ইট বা উইল ইট, যেটাই বলেন না কেন। So এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেন হলো? কারণ আমাদের এখানে সময়ের পরিবর্তন হচ্ছে। একজন বলছে খেয়েছো, একজন বলছে খাইনি। খাইতেছো, খেয়েছিলাম, না খাবো। এই যে খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে নেওয়ার জন্য আমরা টেন্স শিখি, বাট শুধু টেন্স মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করে না। এই যে ভার্বের পরিবর্তন করলাম, এই পরিবর্তনটা কিভাবে করলাম? টেন্সের পরিবর্তনের মাধ্যমে। টেন্স এর পরিবর্তনটা কি? ভার্বের ফর্মের পরিবর্তন। প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম আছে, আমাদের গতানুগতিক গ্রামার বইগুলো 3টা ফর্ম দেওয়া থাকে, বাকিগুলো টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, বাট তাদের জানার দরকার আছে। কোথায় দরকার সেটা আমি পরে একটা ক্লাসে বলবো আপনাদের। তো দেখেন এই যে ইট ভার্বের যে ফর্মগুলো, ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটস, রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইটস, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, এই ভার্বের ফর্ম বুঝতে হবে, ভার্বের ফর্ম চিনতে হবে, টেন্সে এদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা চিনতে হবে। এবং একটা বিষয় মনে রাখবেন, আর টেন্স মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনটা হয়ে থাকে। তো এই জায়গাটাতে একটু খেয়াল করেন। এই যে বাক্যগুলো আমি লিখছি, আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। তো এই জায়গাটা থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই জায়গাটা থেকে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। কথাটা বোঝেন? পরিবর্তনটা ভার্বের ফর্মে, যেমন এইখানে দেখেন যে টেন্স দিয়ে আমরা সর্বোচ্চ কতগুলো বাক্য তৈরি করতে পারি, এবং এই টেন্সটা মূলত কি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটা বাক্যে সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় থাকে, আপনি যদি ভার্ব বসাতে পারেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। তো এখানে একটু খেয়াল করেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, পাস্ট ইনডিফিনিট, ভি টু বসতেছে। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, ফিউচার ইনডিফিনিট। হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে, প্রেজেন্ট, সরি পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে,
ফিউচার কন্টিনিউয়াস, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে, এটা পসিবিলিটি অর্থে। অর্থাৎ এই যে ক্যান, কুড, শুড, উড, ইউজ টু, এগুলো কি? এগুলো হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারছে না বিদায় এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাদেরকে জানতে হবে। এবং এই মডাল ভার্বের সুবিধা হচ্ছে মডালের অর্থ অনুযায়ী বাক্য গঠিত হবে এবং মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে হবে। মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। মেইন ভার্বের সাথে ডি, ইডি, টিএন, আইএনজি এগুলো কোনো কিছু বসবে না। তো একটু বোঝার চেষ্টা করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টার মতো টেন্স এবং 18টার মতো টোটাল মডাল, সেমি মডাল, অক্সিলারি ভার্ব আছে। এদের সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনি রাখতে পারেন, জাস্ট আরেকটা বিষয় জানতে, সেটা তো প্যাসিভ ভয়েস, তাহলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি যে কোনো কিছু বাংলায় ভাবেন না কেন, সেগুলো ইংলিশে লিখতে বা ইংলিশে বলতে সক্ষম হবে। তাহলে কি বলছি, প্রথমত কথার বা সময়ের পরিবর্তনের জন্য আমার টেন্সের পরিবর্তন লাগে, অর্থাৎ টাইমের পরিবর্তন। এই পরিবর্তনটা যখন একজনের সঙ্গে আরেকজনের কনভারসেশনও হয়, বিভিন্ন টাইম মেনটেন করে ইনস্ট্যান্টলি মুখের উপর নিয়ে আসতে হবে এবং নেওয়ার চেষ্টা করতে হবে। আর শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্যের নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করতে হয়। তো আমি কি বলছি, টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, সব টাইমিং প্রকাশ করা যায় না। এটা করার জন্য মূলত মডাল এবং সেমি মডাল ভার্বের উপর ভালো কনসেপ্ট বা ধারণা রাখতে হয়। এই হচ্ছে মেইন বিষয়। একটা স্টেবল টাইমে, একটা স্টেবল পজিশনে একটা কথাকে রেখে আমরা এগোতে পারি না। বিভিন্ন টাইমে আমাদের সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সেই পরিবর্তন অনুযায়ী ভার্বের ফর্মের পরিবর্তন করে আমাদেরকে এটা ডেভেলপ করতে হবে। এখন যে কথাটা আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে, আপনাদের আজকের এই ক্লাসের পর মেইন যে ক্লাসটা থাকবে, আমি লেকচার 1 পাঠিয়ে দিলে ওইটা একটু ভালোভাবে পড়বে। আর একটা কথা বলে রাখি, এখানে অনেকেই আমার অফলাইনের বইটা অর্ডার করেছেন। এই বইটা যারা নেননি, হয়তো অনেকেই ভর্তি হয়েছেন, অনেক কষ্ট করে ভর্তি হতে পারেন, টাকা নেই তেমন, তারপরেও যাদের সামর্থ্য আছে আমার বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা আমার নিজের হাতে লেখা, রেগুলার ক্লাসগুলো করলে এবং একটা অফলাইনের বই যদি হাতে থাকে, তাহলে আপনারা আপনাদের এই শেখাটা আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। এই বই আমার লাভের জন্য বলছি না, এর বিক্রির টাকাও আমি নেই না। এটা হচ্ছে ওই সোনামুখ একটা অর্গানাইজেশন, একটা সোসাইটি, সেখানে দরিদ্র শিক্ষার্থীদেরকে ইন্টারন্যাশনাল মানের করে গড়ে তোলার জন্য প্রচুর টাকা খরচ করে একজন পুলিশ অফিসার, এসপি স্যার, তিনি অবসরপ্রাপ্ত। তো সেখানে আমি এটা কন্ট্রিবিউট করে থাকি, অর্থাৎ এই বইয়ের যে লভ্যাংশের টাকা, এটা সবগুলোই ওই সোনামুখ সোসাইটির স্টুডেন্টসদের কল্যাণে, দরিদ্র স্টুডেন্টসদের কল্যাণে ব্যয় হয়। তো ওটা জাস্ট আমি বলছি এই জন্য, যারা অনলাইনে পিডিএফ কপি দেখে পড়তে পারবেন, শিখতে পারবেন, সমস্যা নেই, করেন। আর আমার লেখা পিডিএফ কপিও একটা দিয়ে দেবো একটা বইয়ের। আর আহ, যেটা বলছি হার্ড কপি, যেটা অর্থাৎ অফলাইনে যদি বই অর্ডার করতে চান, যাদের সামর্থ্য আছে তারা করে ফেলবেন। 400 টাকা প্রাইস, ডেলিভারি চার্জটা 500 বা 530 টাকার ভিতরে হয়ে যাবে। আর যারা লেট করে কিনবেন, হাতে এখন টাকা নেই, তারা কিনবেন, সমস্যা নাই, অত তাড়াহুড়ো করার দরকার নাই। বাট যারা পারেন দ্রুত কিনে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। বইটাতে যে সিকোয়েন্স অনুযায়ী সবকিছু দেওয়া আছে সেভাবে আমি পড়াবো, এগোবো। আজকে হচ্ছে আমি অনেকটা টায়ার্ড, আজকে আমার অনেকগুলো পরিশ্রম গেছে, অফলাইনের অনেকগুলো ক্লাস, লেসন, অনেকগুলো কাজ ছিল, এই জন্য আমি খুব ভালোভাবে আপনাদের সাথে কথা বলা বা কন্ডাক্ট করতে পারছি না। এটা নেক্সট ক্লাস থেকে পাবেন। আর আপনাদের এই যে ক্লাসগুলো নিচ্ছে, এই ক্লাসের একটা রুটিন আমি করে দিব। আপনাদের আলাদা কনভারসেশন গ্রুপ থাকবে, সেখানে প্র্যাকটিস করতে পারবেন, প্লাস হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। জাস্ট কেবল তো শুরু করলাম, আমাকে একটু টাইম দিতে হবে। আপনাদের যে যে কাজগুলো বাকি আছে সবকিছু এক এক করে ধারাবাহিকভাবে আমরা করব। হ্যাঁ। তো যে কথাটা আমি আপনাদেরকে এখানে মেইনলি বলতেছি সেটা হচ্ছে, ইংরেজি ভাষা শেখার জন্য আমাকে 7টি বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 1 নম্বর বলছিলাম যে সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স কম্পোনেন্ট, পয়েন্ট নাম্বার 3 পার্ট অফ স্পিচ, পয়েন্ট নাম্বার 4 ভার্ব, পয়েন্ট নাম্বার 5 টেন্স, পয়েন্ট নাম্বার 6 মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার,
পয়েন্ট নাম্বার 7 প্যাসিভ ভয়েস। এবার আমি এখানে দুইটা বিষয় দেখাইছি, একটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে লম্বা হয়, বড় হয়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন যুক্ত হয়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে। কোনো বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু এগুলো দ্বারা প্রশ্ন করলে সেন্টেন্স বড় হতে থাকে, সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসতে থাকে। আরেকটা বিষয় এখানে দেখালাম, সেটা হচ্ছে একটা সেন্টেন্স কিভাবে ঘোরানো যায়, কিভাবে সময়ের বা কালের পরিবর্তনটা হয়। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, ভার্ব যদি আমি বসে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। তো সেই ভার্বের ফর্মের পরিবর্তন করে কিভাবে সময়ের পরিবর্তনটা হয়, এই সময়ের পরিবর্তন আমাকে শিখতে হবে। আমরা যদি শুধুমাত্র টেন্স শিখি, একটা ভার্বকে সর্বোচ্চ 12টা ওয়েতে আমি লিখতে পারবো বা বলতে পারবো, অর্থাৎ পরিবর্তন করতে পারবো। বাট এটা মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা ফুল থট যেটা আছে সেটা প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি মরাল এবং সেমি মরাল ভার্বের উপর ফোকাস দিতে হবে। এরা আপনার মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করে, ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন দেয়। প্রায় 18টার মতো মডেল সেমি মডেল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। তো 18টা মডেল সেমি মডেল প্লাস 12টা টেন্স, 30টা স্ট্রাকচার হয়। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনাদের ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, আপনারা অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো এগুলো নিয়ে আমি কথা বলবো ইন ডিটেলস, আরো দেখাবো আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে। আমি আজকে অতটা কন্ডাক্ট করতে পারছি না, আমি আজকে অফ রাখতে চাইছিলাম, বাট অ্যানাউন্স করা হয়ে গেছিল, এই জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি আপনাদের। নেক্সট ক্লাস থেকে আরো ওয়েল অর্গানাইজড হইতে সবকিছু করতে পারবেন। এখন আমি আপনাদের কাছে একটু আসবো, আপনাদের সম্পর্কে একটু জানবো। অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি জানতে চাচ্ছি, যারা আমার এখানে অ্যাডমিশন নিয়েছেন তারা কে কোন পর্যায়ে আছেন এবং আপনাদের কতটুকু দরকার, এই ল্যাঙ্গুয়েজটা কার কতটুকু দরকার, বা কোন জায়গাগুলো সম্পর্কে আপনাদের ডেভেলপ করতে হবে। আমি আর ডাকলে আপনারা এক একজন আনমিউট করে কথা বলবেন, সবাই একসঙ্গে আনমিউট করবেন না। আর যেমন আবু রায়হান, আনমিউট করেন তো, আমি একটু শুনবো আপনাদের অবস্থাটা, আপনাদের কন্ডিশনটা, আমাকে সেইভাবে এগোতে হবে। আবু রায়হান, হাসান হাবিব, আবু রায়হান, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোন জায়গা থেকে বলছেন? রাজশাহী থেকে রাজশাহী। এন্ড হোয়াট ডু ইউ ডু? হ্যাঁ, হ্যাঁ, আর আপনি কি করেন? স্টুডেন্ট স্যার। ওকে, সো হোয়াই হ্যাভ ইউ অ্যাডমিটেড ইন মাই কোর্স? আমার কোর্সে আপনি কেন ভর্তি হয়েছেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? হোয়াট উইল ইউ ডু স্যার আফটার আমি কমপ্লিটিং অর আফটার লার্নিং ইংলিশ? হুম। ইংরেজিতে খুব একটা পারদর্শী না, যার কারণে আপনার প্রি কোর্স করেছিলাম। কোর্স ভালো লাগার কারণে আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি এবং আমি আপনার বইটা নিয়েছি। Okay, so what's your goal or target actually behind learning English? What will you do after completing this course? Is there any particular reason or just you are learning for developing your personal skill? Have you understood what I've said? Okay, so Ahsan Habib, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফ আহসান হাবিব, চাঁদপুর থেকে বলছি। Okay, আমি মূলত স্যার আপনার ফ্রি ক্লাস গুলো দেখছিলাম স্যার। আমি ইংলিশে অনেক উইক। তো আপনি আমি কি ভাবলাম করেন? যেহেতু আমি, জি স্যার, আপনি কি করেন? আমি সৈনিক, সৈনিক আহসান। Okay, I mean army আমার অবস্থান person. বর্তমানে ঢাকাতে। Okay. সঠিক স্যার। আমি আসলে বেসিক্যালি ইংলিশ অনেক উইক। আমি নিজের ইংলিশ ডেভেলপ করার জন্য আমি আপনার ফ্রি ক্লাস গুলো দেখছিলাম স্যার। মানে আমি আপনার ক্লাস থেকে আগ্রহ প্রকাশ করছি এবং আপনার ফ্রি ক্লাস করলে আমার যে সকল হুম, জায়গাগুলো অনেক ডেভেলপ হবে। রাইট। সো তো যে সময়গুলো পাই সময়গুলো আপনার ক্লাসের সাথে মানে অ্যাডজাস্ট হয়। এই জন্য সবকিছু বিবেচনা করে আপনার ফ্রি ক্লাস। good. Hope you will get your actual result, inshallah, and I will give you full efforts from my sides for developing this language. Okay, thank you. Uh, Alum Al.
AI, Alom. Dr. Shazia Rahman. Where are you from? নাহলে খুব পাকায় দিয়ে Hmm. থেকে যশোর. Okay. So what do you do actually? কি করেন আপনি? ফাইভ বুকস আগে Okay. So why have you admitted in my course? আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন কেন? রিজনটা কি? পার্সোনাল স্কিলটা ডেভেলপ করতে চাই Okay. একটা আপনার ফ্রি ক্লাস গুলো দেখেছিলাম Okay. প্র্যাকটিক্যাল অনেক জায়গায় আমার হয় আবার হ্যাঁ। সরাসরি বুঝি কথা বলে বুঝি বা এটা আসলে কারেক্ট কিনা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন। আহ ইয়ামিন রহমান. রহমান. Yamin. Where are you from? Walaikum. I'm from Jaipur, sir. Okay, so what do you do actually? What's your profession? Uh, I did complete my graduation Not 2024. not Right now I'm jobless, but I'm looking for job. not I did complete, just I completed. ঠিক আছে? I completed my graduation in 2020 in. Before the years, you have to use preposition in. And I am looking, I am looking. Okay. Thank you. Yamin Rahman. Okay. Farjana Mimi. Farjana Mimi. Sir, Yeah, Walaikum Assalam. Where are you from? I'm from Gazipur, Gazipur. What do you do? student. Okay. In which class do you study? Fatima Noor. Assalamu alaikum. আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি সিলেট থেকে বলছি। সিলেট থেকে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কিসে পড়েন? 10 ওকে। হাবিবুর রহমান. Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। I'm Habibur Rahman Hmm. from Chatpur. Hmm. I'm public service officer, like as engineer. Okay. Actually, I developed my English as fluently speak English. Hmm. My official work. This is my goal. Actually, it's my goal. Okay, that's good. Hope you will be expert and fluent in English within very short time. Hanjala Gaji. Assalamualaikum warahmatullah. Walaikum Assalam. Share your thought. Where are you from? I'm from Dhaka, Dhaka. a student Hmm. at Shamali Nursing College. Okay. IMD Yasin. HM Yasin. Jafrin Sultana. Jahid Hassan. Assalamualaikum, sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান। সিলেট থেকে বলছি। সিলেট। নরসিংদী। নরসিংদী। ওকে। হ্যাঁ, জাফরিন সুলতানা। Assalamu alaikum. I'm from Silet, ওকে। কি করেন আপনি? teacher of primary school. ওকে, থ্যাংক ইউ। কতগুলো ফ্রি ক্লাস করেছেন আমার আপনি? সাতটাই করেছি, সবগুলা করেছি। সব সময় লাইভে করতে না পারলে পরবর্তীতে যেগুলো ডাউনলোড করে সবগুলাই করেছি। অনেক ভালো লেগেছে, তাই ভালো লাগা থেকে আর আপনার পেড কোর্সে আসা। ভেরি গুড, এক্সেলেন্ট।
সবগুলো ফ্রি ক্লাস করছেন যখন আপনি অনেক দূর এগিয়ে গেছেন। আচ্ছা, জয় শেখ। Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে বলছেন? ময়মনসিংহ। কি করেন আপনি? Student. Okay. খাদিজা বেগম। বলি আক্তার। আক্কাস আলী। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm from India and now I live in Calcutta and কলকাতা। I am a student কিসে পড়েন আপনি? হুইচ ক্লাস and ডু ইউ স্টাডি নাও? uh, I'm now I am studying Bachelor of Arts in Arabic honors ওকে, now Calcutta and Calcutta University. গুড। কলি আক্তার। আসসালামু আলাইকুম। Now I am second year. ওকে, হ্যাঁ, কলি আক্তার। আসসালামু আলাইকুম। I am Koli Akhtar. I am from Munshiganj. I am assistant teacher at Copt Primary School. কোন মুন্সিগঞ্জ এটা? এটা স্যার মুন্সিগঞ্জ জেলা, আর এটাকে মানে এমনিতে সচরাচর বলে বিক্রমপুর। হ্যাঁ, সেটা বলছি আমি। বাংলাদেশের বিক্রমপুর না, বা- জেলা মুন্সি। হ্যাঁ, বাংলাদেশের দুইটা মুন্সিগঞ্জ আছে, একটা হচ্ছে সাতক্ষীরা মুন্সিগঞ্জ আর একটা হচ্ছে আপনার শ্রীনগর মুন্সিগঞ্জ, বিক্রমপুর যেটা। কি করেন আপনি বললেন? আনমিউট করেন, মিউট হয়ে গেছেন। স্যার আমি প্রাইমারি স্কুলে আছি স্যার, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। এটা কোথায়? এটা মুন্সিগঞ্জ।